আপনারা শুনছেন সবসময় হরর স্টোরি ভূতের গল্প, সঙ্গে আছি আমি নীলিমা। আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক প্যারানর্মাল ঘটনা আমাদের পাঠাতে পারেন আমাদের মেইলে। কথা না বাড়িয়ে চলে যায় ঘটনায়। সময়টা ছিল 2012। আমি তখন ক্লাস 4-এ পড়ি। আমার আব্বু আম্মু ঢাকায় থাকতো, আর আমি আমার নানির কাছে গ্রামে থাকতাম। আমার মায়েরা 4 বোন। আমার এক খালার বাসায় আমি আর আমার নানি থাকতাম। আমার ওই খালারাও ঢাকায় থাকে। আমার মায়ের খালা তো একটা বোন আছে, তো সম্পর্কে সেও আমার খালা। উনি গ্রামে থাকতো, ওনার মেয়েকে নিয়ে, আর ওনার হাজব্যান্ড ঢাকায় থাকতো। আমার ওই খালার মেয়ে আমার চেয়ে 3 বছরের বড় ছিল, কিন্তু আমাদের সম্পর্ক ছিল একদম বন্ধুর মতো। আমাদের দেখে কেউ বলতো না যে আমরা 3 বছরের ছোট বড়। ওর সাথে আমার খুব জমতো, ঘুরতে যাওয়া, খেলাধুলা করা, গল্প করা, এক কথায় সব সময় আমরা দুজন একসাথে থাকতাম, শুধু স্কুল টাইমটা বাদে। এমনও হয়েছে আমরা এক প্লেটে বসে খাবার খেয়েছি। আমার নানি মাঝে মাঝে আমাদের দেখে বলতেন, তোদের দুজনকে একসাথে এক বাসা বিয়ে দিতে হবে, তোরা তো একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারিস না। আমরা খুব হাসাহাসি করতাম। মাঝে মাঝে আমরা বসে গল্প করতাম যে আমরা কখনো কাউকে ছেড়ে কোথাও যাব না। আর আমাদের এত মিলের সবচেয়ে বড় কারণ হলো আমরা দেখতেও প্রায় একরকম ছিলাম। শরীরের গঠন, উচ্চতা, গায়ের রং, সব কিছু পিছনে দেখে কেউ আমাদের আলাদা করতে পারতো না। আমরা দুজন কালো হওয়ায় ও সবসময় আমাকে বলতো, জানিস নীলু, আমাদের না কখনো বিয়েই হবে না, কারণ কালো মেয়েকে কেউ পছন্দ করে না। ওর এই কথাটা আমার মনে এখনও গেঁথে আছে। আমি তখন হাসতাম আর বলতাম, বিয়ে না হলে না হবে, আমি আর তুই সারা জীবন একসাথে থাকবো, তাহলেই হবে, আমাদের কাউকে দরকার নেই। ওর নাম ছিল শান্তনা। আমরা গ্রামের আরও কিছু মেয়ে রোজ ওদের বাড়ির উঠানে খেলা করতাম। দুপুরের পর থেকে আমাদের খেলা শুরু হতো আর সন্ধ্যার পর পর্যন্ত খেলতাম। এই খেলাটা ছিল আমাদের প্রতিদিনের রুটিন। একবেলা না খেয়ে থাকলেও একদিন খেলা মিস যেত না। একদিন দুপুরে আমার নানি আমাকে খাওয়ার পর ঘুমাতে বলল। ওই দিন কেন জানি খাওয়ার পর নানির কথা মতো ঘুমিয়ে গেছিলাম। অন্য প্রতিদিন ঘুমাতে বললেই চোখ বন্ধ করে থাকতাম। যেই নানি ঘুমিয়ে পড়তো আমি উঠে দৌড়ে চলে যেতাম খেলার জন্য। কিন্তু সেদিন গেলাম না। আর অদ্ভুত বিষয়, সেদিন গ্রামের একটা মেয়েও শান্তনাদের বাড়ি খেলার জন্য যায়নি। আমি ঘুমের মধ্যে কেমন একটা চিল্লাচিল্লি শুনতে পাচ্ছিলাম, শান্তনাকে নিয়ে কোনো কথা হচ্ছে। তো আমি ঘুম ঘুম চোখে মাথা উঁচু করে ভালোভাবে শোনার চেষ্টা করলাম। তখনই আমার এক মামা এদিকে দৌড়ে আসছিল। আমি উঠে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মামা? মামা আমাকে যা বলল তাতে আমার ঘুম উড়ে গেল। আমি যেন মাটিতে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। পুরো শরীর প্রাপ্ছিল, আমার কথা বলার ভাষা হারিয়ে গেল। আমি কোনো রকম দরজাটা খুলে এক দৌড়ে শান্তনাদের বাড়ি উঠানে গিয়ে পৌঁছালাম। গ্রামের সব মানুষ উঠানে উপস্থিত। আমার পা থমকে গেল। আমি আর এগুতে পারছি না। আমার সামনেই আমার বোন শান্তনার মৃতদেহ খাটে শোয়ানো। ও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। আমি শুধু একটা কথাই চিন্তা করছিলাম, কেন আজ খেলতে আসলাম না, কেন ঘুমিয়ে গেলাম। আমি ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে যাই। আমি ওর মৃত্যু মানতেই পারছিলাম না। যখন জ্ঞান ফিরে তখন রাত হয়ে গেছে। ওর আব্বু ঢাকা থেকে আসছিল। ওর মা পুরো পাগল হয়ে গেছিল, কারণ ওনাদের ওই একটাই মেয়ে, আর কোনো সন্তান নেই। সারা রাত পার হলো, আমি ওর পাশেই বসেছিলাম। আমাকে কেউ ওখান থেকে তুলতে পারেনি। পরের দিন সকালে ওর জানাজা হবে, কিন্তু হুজুর মানা করে দিল, উনি জানাজা দিবেন না। পুলিশ আসলো, কেন আত্মহত্যা করেছে পোস্টমর্টেম করার জন্য লাশ নিয়ে যাবে। অনেক অনুরোধ আর টাকা দিয়ে পুলিশকে আটকানো গেল। এরপর ওকে কবর দেওয়া হলো। হুজুর যাননি জানাজা দিতে, অথচ ও আর আমি ওই হুজুরের সবচেয়ে প্রিয় ছাত্রী ছিলাম। আমি সবসময় মন মরা হয়ে থাকতাম, স্কুলে যেতাম না, কান্না করতাম। এভাবে কিছুদিন যাওয়ার পর আমার আম্মু গ্রামে আসলো। তারপর শুরু হয় ওখানে অদ্ভুত কিছু ঘটনা। শান্তনার তার এক খালাতো ভাইয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। তো ভাইয়া একদিন স্বপ্ন দেখে শান্তনা বিয়ের শাড়ি পরে ওকে বলছে, কি রে, আমাকে না তুই পছন্দ করিস, বিয়ে করবি? এই দেখ আমি এসেছি, বিয়ে কর আমাকে। ভাইয়া ওকে অনেক পছন্দ করতো, তাই এই স্বপ্নের কথা সবাইকে বলতেই বলল ও বেশি চিন্তা করছে, তাই স্বপ্ন দেখেছে। এরপর পর কয়েকদিন এরকম হয়। এরপর একদিন ওই ভাইয়া কেন জানি না রাতে শান্তনা যে ঘরে ফাঁস দিয়েছিল ওই ঘরে শুতে চলে যায়, কাউকে কিছু বলে না। এরপর রাতে ভাইয়ার চিল্লাচিল্লিতে সবাই দৌড়ে গিয়ে দেখে ভাইয়ার মুখ একদিকে বেঁকে গেছে, তার চোখগুলো বড় বড় করে বেড়ার এক পাশে তাকিয়ে আছে। সবাই বুঝতে পারে কিছু একটা হয়েছে। তারপর সবাই মিলে ওকে বাসায় নিয়ে চলে যায়। তার কিছুদিন পর ভাইয়া মারা যায়, আর ওর লাশ ওই ঘরেই পাওয়া যায়। ওর গলায় আঙুলের ছাপ ছিল। এই ঘটনার পর ভাইয়ার আব্বু জেদ করে ওই ঘরে রাতে থাকার জন্য যায়, যে আসলেই কি হয়েছে তা জানার জন্য। সবাই অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু উনি শোনেননি। ওনার রাগ ছিল প্রচুর।
সবাই ওনাকে ভয় পেত, আর শান্তনাকেও অনেক পছন্দ করতেন, তাই নিজের ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন। আর শান্তনাও ওনাকে অনেক সম্মান করতেন। এরপর রাতে উনি ওই ঘরে থাকার জন্য চলে যায়। সবাই অনেক চিন্তা করছিল যে কি হয় না হয়, কিন্তু সকালে উনি সুস্থভাবেই ফিরে আসলেন। সবাই দুশ্চিন্তা থেকে মুক্ত হলেন। কিন্তু ওনার মধ্যে কেমন একটা চেঞ্জ দেখা গেল। আগের মতো রাগ করেন না, বেশি কথা বলেন না, কাউকে বকা দেয় না, ভয়ে ভয়ে থাকেন সব সময়, আর একদম শান্ত ভদ্র হয়ে গেলেন। এটা দেখে সবাই অবাক হলো যে মানুষটি কি হলো। আবার মনে মনে সবাই খুশিও হলো যে মানুষটা ভালো হয়ে গেছে। কিন্তু এই ভালো রূপ বেশি দিন কেউ দেখতে পেল না। কিছুদিন পর উনিও মারা যান, আর ওনার লাশও ওই ঘরেই পড়েছিল। এইসব হওয়ার পর হুজুর কিছু সূরা দিয়ে ওই ঘর বন্ধ করে দিলেন আর বললেন ৪১ দিনের আগে এ বাড়িতে কেউ থাকতে পারবে না। তারপর ওই বাসায় আর কেউ যায়নি, সবাই ওই বাড়ি এড়িয়ে চলতো। আমি সবসময় মন খারাপ আর ভয়ে থাকতাম, তাই আমার আম্মু আমাকে ঢাকায় নিয়ে চলে আসে, যেন এই সব কিছু প্রভাব আমার উপর থেকে সরে যায়। তারপর থেকে গ্রামে আর কিছু হয়নি। আমিও ঢাকায় বেশ ভালোই দিন কাটাচ্ছিলাম। পরে জানা যায় শান্তনা আত্মহত্যা করেছিল ওর মায়ের সাথে অভিমান করে। কোনো একটা বিষয় নিয়ে ওর মা ওকে অনেক বকেছিল, কিন্তু ও সেই কাজটা করেনি, আর তাই প্রচণ্ড অভিমান নিয়ে আত্মহত্যা করেছিল। তারপর ৩ বছরের মধ্যে আমি আর কখনো নানুবাড়ি যাইনি, অনেকটাই ভুলেই গেছিলাম সব কিছু। এরপর খালারা আর আমরা একসাথে গ্রামে গেলাম। আমি জানতাম না যে গ্রামে আমার সাথে এমন কিছু হবে। গ্রামে যাওয়ার পর ওদের বাড়ির পাশ দিয়ে যেতেই আমার আগের সব কিছু মনে পড়ল, চোখ ভিজে গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে লাগলাম উঠানের দিকে, যেখানে আমরা খেলা করতাম, আর ওই ঘরটার দিকে। তখনও বাসায় কেউ থাকে না, ওর আব্বু আম্মু ঢাকা চলে গেছিলেন ওই ঘটনার পর। সারাদিন ভালো গেল। যখনই সন্ধ্যা হলো আমার কেন জানি ভয় লাগছিল, মনে মনে অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেন খুব আপন কেউ আমাকে দূর থেকে দেখছে। আমি এটা কাউকে বললাম না। রাতে খাওয়া দাওয়া করে আমার খালাতো 2 বোন, ওরা আমার বড়, আর আমি এক রুমে শুয়ে পড়লাম। গ্রামের বাড়িতে বেশিরভাগ সময় জানালা খুলেই ঘুমায় সবাই, তো আমরাও জানালা খুলে শুয়ে আছি। রাত অনেক হয়েছে, সবাই ঘুমিয়ে গেছে। হঠাৎ জানালার পাশ থেকে ফিসফিস করে কারো কণ্ঠ শুনে আমি ওদিকে তাকিয়ে দেখলাম কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকারে ঠিক বুঝতে পারলাম না কে। আমি জিজ্ঞেস করলাম কে। সে বলতে লাগলো, কিরে নীলু, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলি? তুই না বলতিস আমরা সবসময় একসাথে থাকবো, কখনো কেউ কাউকে ছেড়ে কোথাও যাব না, তাহলে এখন তুই এত দূরে কিভাবে আছিস? আমার একা থাকতে ভয় লাগছে, আয় আমার কাছে, আমরা একসাথে থাকবো, আয়। এগুলো শুনেই আমি বুঝতে পারলাম এটা শান্তনা। ওর কণ্ঠ আমি কখনো ভুলবো না। আমি ভয়ে কোনো কথা বলতে পারছিলাম না। পুরো শরীর ভারী হয়ে গেছিল, হাতের একটা আঙ্গুলও নাড়ানোর শক্তি ছিল না। আমি যে আমার আপুদের ডাকবো তাও পারছিলাম না। আমার নিঃশ্বাস একদম আটকে আসছিল। শান্তনা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলতেই লাগলো, আয় আমার কাছে, আয়, আমার একা খুব ভয় করছে। তুই না বলতিস আমরা একসাথে থাকবো, তাহলে এখন আসছিস না কেন? আমি এক ঝটকায় উঠে বসে পড়লাম, সাথে খুব জোরে চিৎকার দিলাম। আমি আর জানালার দিকে তাকাতে পারছিলাম না ভয়ে। আমার চিৎকারও সব বাড়ির লোক দৌড়ে এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমার আপুরা উঠে আমাকে ধরে বলল কি হয়েছে। আমি ওদের জড়িয়ে ধরে কান্না করে বললাম, আগে জানালা বন্ধ কর, আমার ভয় লাগছে। তারপর সবাইকে বলতেই খালা বলল স্বপ্ন দেখেছে, আর শরীর ভারী হওয়ার কারণ বোবা জিনে ধরেছে। কিন্তু স্বপ্ন নয়, সত্যি এগুলো দেখেছি। সব কিছু আমার সামনে হচ্ছিল। স্বপ্ন এত বাস্তব হতে পারে না। ওই রাতে আমি আর ঘুমাইনি, সাথে সবাইকে জাগিয়ে রেখেছিলাম। এরপর থেকে জানালা বন্ধ করে তারপর শুতাম। কিন্তু রোজ অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করলাম। চোখ বন্ধ করলেই চারিদিকে শুধু লাশ দেখতাম, কবর দেখতাম। আমি দৌড়ে একটা বাড়ির সামনে চলে যেতাম, আর সেই ঘরে শান্তনা আমার জন্য অপেক্ষা করত। আমি গেলেই আমাকে ডাকতে শুরু করত, আমার কাছে আয়, আমার একা থাকতে ভয় করছে, তুই না বলতিস আমরা একসাথে থাকবো, তাহলে এখন আসছিস না কেন? আমি আবার উল্টো ঘুরে চলে যেতাম আর বলতাম, তুই মরলি কেন? বেঁচে থাকলে তো একসাথে থাকতাম, তুই চলে যা, আমাকে একা ছেড়ে দে, আমি তোর সাথে যাব না, তুই মরলি কেন? এগুলো বলতে বলতে আমার ঘুম ভেঙে যেত। প্রচুর ভয় পেতাম। রোজ একই স্বপ্নে মানুষ কিভাবে দেখতে পারে। আমি আর ওখানে থাকতে পারছিলাম না। আম্মুকে বললাম ঢাকায় চলে যাব। তখন আম্মু বলল আর একদিন থাকি, কালকে চলে যাব। আমি তো আর এক মুহূর্ত থাকতে রাজি হচ্ছিলাম না। পরে আমার জোড়াজুড়িতে রাতে চলে যাওয়ার সিদ্ধান্ত হলো। কিন্তু বলে না, সব সময় সব কিছু থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় না। শেষবারের মতো আরেকটা চেষ্টা চলল আমার উপর। সন্ধ্যা ঠিক আগ মুহূর্তে আমি কেন জানি না হেঁটে হেঁটে শান্তনাদের বাড়ির উঠানে চলে গেলাম। সন্ধ্যার আজান দেয়নি তখন। আমাকে যেতে দেখে আমার এক বন্ধু আমাকে ডাকতে ডাকতে চলে আসলো, কিন্তু আমি নাকি ওর ডাক শুনছিলাম না। ওই বাসায় যাওয়া মানা ছিল, আর আমি হাঁটতে হাঁটতে দরজার কাছে চলে গিয়েছিলাম। যখনই দরজা খুলে ভিতরে পা রাখবো, আমার আম্মু এসে টেনে নিয়ে গেল। আর ওই সময় আমার হুশ আসলো। আমি তাকিয়ে দেখি ওই ঘরের সামনে দাঁড়িয়ে আছি।
ভয়ে তো আমি কান্না করে দিলাম, আর তখন মাগরিবের আজানও শোনা গেল। এরপর তখনই আমাকে হুজুরের কাছে নিয়ে গিয়ে আম্মু হুজুরের থেকে পানি পোড়া আর একটা তাবিজ এনে আমাকে পরিয়ে দিল। হুজুর আম্মুর কাছে কিছু বলেছিল, কিন্তু সেটা আমি জানি না, আমাকে বলেনি কি হয়েছিল। এরপর তখনই আম্মু আমাকে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে পড়ে। তারপর থেকে আমি এখনো পর্যন্ত আমার নানি বাড়ি যাই না। ঢাকায় আসার পরও আমার সেটা আর কিছুই হয়নি, না কখনো কোনো কিছু স্বপ্ন দেখেছি। তবে ওইসব মনে পড়লে এখনও ভয় লাগে আর গায়ে কাঁটা দেয়। এই যে পুরোটা লিখতে গিয়েও গায়ে কাঁটা দিয়ে উঠছে। আমি এখন আমার নানি বাড়ি যাই না, ভবিষ্যতেও আর যাওয়ার ইচ্ছা নেই। ওখানে গেলেই আবার এমন কিছু ঘটতে পারে। এটা সম্পূর্ণ সত্যি ঘটনা যা আমার সাথে ঘটে গেছে। এগুলো কখনো কাউকে বলিনি, আজ শেয়ার করলাম।